প্রিয় দর্শক, প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় সাবেক স্পিকারকে এতদিন পরে গ্রেফতার করা হলো কেন? আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। ব্যারিস্টার শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। রাজীব আহমেদ, আপনি দেখেছেন আজকে সারাদিনের টক অফ দ্য টাউন ছিল সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কে প্রথমে আটক, পরে তাকে গ্রেফতার দেখানো এবং সবশেষ তাকে রিমান্ডের আবেদন এবং তার জামিন নামঞ্জুর। প্রায় ২ বছর পরে আলোচিত এই ব্যক্তিত্ব, তাকে নির্বাচিত সরকার গ্রেফতার করলো। আপনার বিশ্লেষণ কি? তাকে গ্রেফতারের বিষয়টা একটু বিস্ময় তৈরি করেছে। কারণ হলো শিরিন শারমিন চৌধুরী তো সেনা হেফাজতে ছিলেন, উনি পরিবার সহ ছিলেন। সেনাবাহিনী যে তালিকা প্রকাশ করেছিল যে তাদের হেফাজতে কারা কারা ছিলেন, সেই তালিকায় কিন্তু ওনার এবং ওনার পরিবারের সদস্যদের কথা বলা ছিল। এবং উনি ঢাকায় ছিলেন এবং এটা গোয়েন্দারা বা পুলিশ জানবে না যে তিনি কোথায় আছেন, এটা খুব একটা অস্বাভাবিক বিষয়, তাদের জানার কথা। এবং আমরা সেই সময় যে আলোচনা আমরা শুনেছিলাম যে উনি কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে, তাকে হয়রানি করা হবে না সেরকম আশ্বাস পেয়ে তিনি পদত্যাগ করেছিলেন। আচ্ছা। এবং অন্তর্বর্তী সরকার ওনাকে কিন্তু সেই আশ্বাস অনুযায়ী তাকে হয়রানি করেনি বা কোনো গ্রেফতার করেনি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে বিজয়ী হয়েছে, 209টি আসন পেয়েছে। তাদের আরো 2টি আসন বাড়তে পারে যদি আদালতের নিষেধাজ্ঞা যায়। তো 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে এবং আজকে এসে তাকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হলো। এই গ্রেফতারের পেছনে আমরা যেটা আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, আসলে আওয়ামী লীগ নেতাদের প্রতি বিএনপির যে একটা কঠোর অবস্থান বা আওয়ামী লীগের প্রতি, সেটারই একটা রূপ দেখা গেল। ডক্টর শিরিন শারমিন চৌধুরী মোট 6টি মামলার আসামি। আজকে যেই মামলাটায় তাকে 2 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল, যদিও রিমান্ড নামঞ্জুর হয়েছে, তো আরো তো 5টি মামলা আছে। দেখেন, আমরা যেটা গণমাধ্যম আমাদের পত্রিকার রিপোর্টাররা যে রিপোর্ট করেছে বা অন্যান্য গণমাধ্যমে যেটা দেখেছি, যে ওনাকে কিন্তু ভোরবেলা একটা ধানমন্ডির একটা বাসা থেকে নিয়ে আসা হয়, ডিবি পুলিশ নিয়ে আসে। তখন কিন্তু কোনো মামলায় গ্রেফতার করে নিয়ে আসা হয়নি, বরঞ্চ তখন আসলে ওনাকে দেখানো হয়েছে যে আটক। পরে আমরা দেখলাম যে তাকে একটা জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সহিংসতা, ভাঙচুর, হত্যা চেষ্টার একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আগে আটক করে তারপর গ্রেফতার দেখানো। 2024 সালের 18ই জুলাই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আজিমপুরে সরকারি কলোনি এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ এবং আওয়ামী লীগের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি চালায়। তখন আশরাফুল ফাহিম নামে একজন জুলাই যোদ্ধা, তার বা চোখ, মাথা, শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। ওই মামলায় তিনি 3 নম্বর আসামি। 3 নম্বর আসামি। কিন্তু ওই মামলার যে এজাহার বা সেখানে কিন্তু বর্ণনা নেই যে উনি কিভাবে অপরাধটা করেছেন। এখন দেখেন, সংসদের স্পিকার ওখানে আজিমপুরে গিয়ে মারামারি গোলাগুলি করবেন, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আবার উনি হুকুমের আসামি, ধরেন তখনকার প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি নির্দেশ দেওয়ার পরে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে স্পিকারকে হুকুমের আসামি করাটা, এটাও রাজনৈতিকভাবে খুব একটা বিশ্বাসযোগ্য নয় এবং এই মামলা প্রমাণ করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ করার অবকাশ থাকে। দেখেন, এই সমালোচনা কিন্তু আছে যে জুলাইয়ের অনেক ঘটনায় কিন্তু সত্যি ঘটনা, হত্যাকাণ্ডে, নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, গুলি করা হয়েছে, মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, সেই সব ঘটনায় কিন্তু অনেক আসামি করা হয়েছে, যেগুলো আসলে যেমন আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন যে এগুলো আসলে সত্যি ঘটনায় গায়েবী আসামি। আগে যেটা হতো যে গায়েবী কোনো ঘটনাই ঘটতো না, মামলা করা হতো গায়েবী মামলা। আসিফ নজরুল এটাকে বলছেন সত্যি ঘটনায় গায়েবী আসামি।
তো ইচ্ছে মতো আসামি করাটার এই এই একটা ঘটনায় শিরিন শারমিনের ক্ষেত্রে এটা ধারণা করা যায় বা সন্দেহ যে কেউ সমালোচনা তুলতে পারেন, কিন্তু উনি ওই যে পতিত সরকার, আওয়ামী লীগ সরকার এবং তাদের সময় যে হত্যা, নির্যাতন, গুম, খুন ইত্যাদি হয়েছে, ওই সময় উনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। জি। তো ওনার রাজনৈতিক সমালোচনার অনেক জায়গা আছে, কিন্তু এই সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো, এটা একটু প্রশ্নের মুখে হয়তো পড়তে হতে পারে সরকারকে বা পুলিশকে, যে তাকে এই মামলাটা গ্রেফতার দেখালো না। ওনার বিরুদ্ধে আরো 5টা মামলা আছে, হয়তো বা সামনের দিনগুলোতে তাকে আরো মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা একটু অনলাইনে আছেন আমাদের সঙ্গে ব্যারিস্টার শিহাব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি বাইজিদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে যদি একটু বলি, যিনি সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন, মোহাম্মদ আশরাফুল, তিনি অভিযোগ করেছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র জনতার উপর দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এই মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। আপনার অবজারভেশন? জি, ধন্যবাদ আপনাকে এবং প্রথম আলোর সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী উনি উনি একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত, এটা ঠিক। গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যাদের অ্যাক্টিভিটিস বা যে সমস্ত নেতৃবৃন্দের কর্মকাণ্ড অনেক বেশি সমালোচিত ছিল, শিরিন শারমিন চৌধুরী তাদের মধ্যে ওই অর্থে নেগেটিভ আলোচনায় খুব একটা ছিলেন না। আমি আজকে যখন জানতে পেরেছি যে উনার গ্রেফতারের খবর, এটা আমাকে ওটা অবাক করেছে যে দীর্ঘদিন পর আমারও একটা ধারণা ছিল হয়তো বা উনি দেশের বাইরে আছেন কিনা বা এই জাতীয় বিষয়। কারণ আপনি জানেন যে অনেক এই গণঅভ্যুত্থানের পরে অনেকে গ্রেফতার হয়েছেন। এই দীর্ঘ সময় আসলে আত্মগোপনে থাকা এই বিষয়টিও কিন্তু খুবই আশ্চর্যজনক, আমাকে অবাক করেছে। আমি যেই মামলাটির কথা বলেছেন, অর্থাৎ সাবেক স্পিকারকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সেটি আমি এখন পর্যন্ত, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার এবং এটা আন্ডার ইনভেস্টিগেশন, মামলার মেরিট বা সত্যতা নিয়ে আসলে একজন আইনজীবী হিসেবে বলা একটু দুষ্কর বা কঠিন। আমি শুরুতেই শিরিন শারমিন হকের যেই সাধারণ ওনার প্রতি যে মনোভাব বা ওনার প্রতি ধারণা, সেটা আমি উল্লেখ করেছি। কিন্তু ধরেন গণ অভ্যুত্থানের সময় যে মামলাগুলো হয়েছে, এটা ঠিক যে কিছু র্যান্ডম মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, এবং ওই সমস্ত মামলা নিয়ে পরবর্তীতে সরকারি তরফ থেকেও যাচাই বাছাইয়ের, ইভেন বিএনপি সরকার গঠনের পরেও এই সমস্ত মামলা নিয়ে যাচাই বাছাইয়ের কথা উঠেছে। কিন্তু যেই মামলাটি যেইভাবে শিরিন শারমিন হকের সংশ্লিষ্টতা দেখিয়ে তাকে 3 নম্বর আসামি করে যেই মামলাটায় মানে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটিতে ওনার হয়তোবা ফিজিক্যাল অংশগ্রহণের বিষয়টি অবশ্যই হয়তোবা ওইভাবে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, বিশেষ করে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে আসলে দমন নিপীড়ন চলেছে। সেখানে এই পার্টিকুলার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল কিনা এটা আসলে তদন্তের বিষয়। তবে আমার যেটা এই পর্যায়ে থাকবে যে উনি একজন সম্মানিত মহিলা, এবং আগেই বলেছি রাজনীতিক হিসেবে ওনার একটি সজ্জন ক্যারেক্টার বা চরিত্র সাধারণ জনমানুষের সামনে আছে। তো তদন্ত যদি সঠিকভাবে হয় এবং উনি যদি র্যান্ডম মামলার শিকার হয়ে থাকেন বা প্রোটোকল ওয়াইজ বা পদ পদবি ওয়াইজ যে কিছু কিছু মামলা হয়েছে যেগুলোর আলোচনা কিন্তু এখনো চলছে, তো অবশ্যই তিনি তদন্তে ওনার সংশ্লিষ্টতা না থাকলে ন্যায় বিচার পাবেন। আবার একই সাথে যদি ওনার সংশ্লিষ্টতা কোনোভাবে থেকে থাকে, অর্থাৎ এই ধরনের কোনো পরিকল্পনায় ওনার অংশগ্রহণ কিংবা সরাসরি কোনো হুকুম কিংবা এটার কোনো প্ল্যানিং এর সাথে উনি জড়িত থাকেন, তাহলে হয়তো সেটা আসলে তদন্তের শেষে এই বিষয়টি বলা যাবে। উনি তো যেহেতু গত সরকারের সময় স্পিকার ছিলেন,
ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী উনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। তো উনি তো কারাগারে ডিভিশন পেতে পারেন, তাই না? উনি এই মুহূর্তে স্পিকার নন, উনি পদত্যাগ করেছেন। বাট আমাদের যেটা যে প্র্যাকটিস, যেটা বেসিক যে প্র্যাকটিস রয়েছে, উনি সাবেক স্পিকার হিসেবে জি। ডেফিনেটলি উনি ডিভিশন পেতে পারেন। উনি যদি ওই অর্থে আবেদন করেন, আদালত সেটা অবশ্যই পজিটিভলি বিবেচনা করতে পারে। মানুষের একটা ধারণা আছে যে রাজনৈতিক সরকার যখন গঠন হয় সেই সময় রাজনৈতিক মামলা বেশি হয়। যদিও অন্তর্বর্তী সরকার এর আগে একাধিকবার স্বীকার করেছেন, তারা বলেছেন যে গায়েবী মামলা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে। তো সবাই তো এতদিন ধারণা করেছিলেন যে নিশ্চয়ই এই ধরনের বিষয় এখন আর হবে না। তো আপনি কি মনে করেন যে এই সাবেক স্পিকার কে প্রথমে আটক এবং গ্রেফতার দেখানো, এতে করে আওয়ামী লীগের প্রতি সরকারের একটা হার্ড লাইনে যাওয়ার একটা সিম্বল? আমি পার্টিকুলারলি গ্রেপ্তারকে আপনি হয়তো বা এটা আলোচনার স্বার্থে মোটিভেটেড বলেন বা এটাকে নতুন করে কোনো মন নেওয়ার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু আমি যতটুকু জেনেছি মামলাটি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়কালীন, অর্থাৎ ইমিডিয়েট আফটার ওই ম্যাস আপরাইজ এই মামলাগুলো ফাইল হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত খুব সম্ভবত 6টি মামলার তথ্য গণমাধ্যমে এসছে, বা খুব সম্ভবত ডিবিও বলেছে। এই মামলাগুলিও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে তিনি আসামি ছিলেন। অর্থাৎ বর্তমান বিএনপি সরকার গঠনের পর এই মামলাগুলো দায়ের করা হয়নি। এখন এটি হচ্ছে একটা দিক, অর্থাৎ মামলা দায়েরের প্রেক্ষাপট বললাম। আর আপনি যেটা বলছেন যে এখন শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি কি আওয়ামী লীগকে সাপ্রেস করার বা নতুন করে বিষয়টি, এটি বলা কঠিন। কেননা আমরা মনে হয় এই পর্যন্ত ওইভাবে র্যান্ডম গ্রেপ্তারের খবর পাইনি। বরঞ্চ আমার কাছে যদি খোলামেলা করে বলি, আমার কাছে মনে হয়েছে যে শিরীন শারমিন চৌধুরী যে আত্মগোপনে ছিলেন, এটি একটি ওয়ে আউটও হতে পারে যে উনি ভদ্রমহিলা কতদিন আত্মগোপনে থাকবেন, আইনের মাধ্যমে উনি প্রতিকার পাওয়ার, কিংবা যদি ওই সমস্ত মামলায় আদালত যদি সুবিবেচনা করেন, হয়তোবা তার জামিনের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় চলাফেরার কিংবা তার বসবাসের সেই সুযোগটি হয়তোবা নিশ্চিত হবে। তবে এখন পর্যন্ত যেটা জি রাজীব আহমেদ, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, অনেক অনলাইনেও নানানভাবে রিপোর্ট হয়েছে সাবেক স্পিকার এতদিন কোথায় ছিলেন। আপনার যে রাজনৈতিক রিপোর্টিং এবং আপনি প্রথম আলোর একটা দায়িত্বশীল জায়গায় আছেন, তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় তিনি এতদিন কোথায় ছিলেন? কারণ সেনাবাহিনী থেকে কিন্তু এর আগে একটি তালিকা দেয়া হয়েছিল, 5 আগস্ট পরবর্তী সেই তালিকায় তার নাম ছিল। যে উনি সেনাবাহিনীর তালিকায় ওনার সেনাবাহিনী যে তাদের হেফাজতে বা তাদের কাছে আশ্রয় চেয়েছিল, আশ্রয় নিয়েছিল, সেসব ব্যক্তিদের যে 600 জনের বেশি, তাদের মধ্যে শিরীন শারমিন চৌধুরী এবং তার পরিবারের নামটি ছিল। তারপর থেকে উনি কিন্তু ঢাকায় ছিলেন। এটা যারা এই ভেতরের খোঁজ খবর রাখে বা এই বিষয়ে রাজনৈতিক বিষয়ে খোঁজ খবর রাখে, তারা অনেকটা নিশ্চিত ছিল যে শিরীন শারমিন চৌধুরী ঢাকায় আছেন এবং তিনি পদত্যাগ করেছিলেন। সেটাও একটা আলোচনার বা সমঝোতার ভিত্তিতে, সেটা তো আমি আপনাকে আগেও বলেছি। তো ওনার ওনাকে হয়রানি করা হবে, গ্রেফতার করা হবে, সেটা আসলে অনেককে বিস্ময় তৈরি করছে। একটু আগে আমাদের আইনজীবী অতিথি যিনি বলছিলেন যে এটা হয়তো বা একটা ওয়ে আউটও হতে পারে যে ওনাকে প্রকাশ্য জীবনযাপনের সুযোগ দেয়া। আপনি হয়তো খেয়াল করবেন যে আপনার ওনাকে যে মামলাটায় গ্রেফতার দেখানো হয়েছে, সেটা কিন্তু কোনো হত্যা মামলা নয়, হত্যা চেষ্টা মামলা। এবং গত বছরের 17 জুলাই মামলাটা দায়ের করা হয়েছিল। আদালত ওনাকে রিমান্ডের আবেদন নাকচ করে দিয়েছেন। একটু সফট কর্নার কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা হয়তোবা আসলে কোনো কিছুই তো নিশ্চিত করে বলা যায় না, কিন্তু ওই আমাদের অতিথির সাথে আমি একমত যে কিছুটা হয়তো একটা ওয়ে আউটও হতে পারে যে ওনাকে আপনার স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেয়া। ধরেন সেনাবাহিনী থেকে যেই তালিকাটা দেওয়া হচ্ছে, সে দীর্ঘ তালিকা, অনেক ভিভিআইপি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপির তালিকা ছিল,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে অনেকেরই নাম ছিল। তো সেই তালিকাটা যে হালনাগাদ করা হয়েছে, সেই তথ্য কিন্তু গণমাধ্যমে আসেনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়নি যে তাকে ওই ঘটনার পর ছেড়ে দেয়া হয়েছিল। যেহেতু তাকে দেখানো হয়েছে ধানমন্ডির একটি আবাসিক বাসা থেকে তাকে আজকে ভোরে আটক করা হয়েছে। তার মানে ওই লিস্ট অনুযায়ী তাকে ছেড়ে দেয়া হয়েছে। ছেড়ে দিয়েছিলেন বলেই তো তাকে আজকে আটক করা হলো। তাই না? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠেছে। না, সেনাবাহিনী ওই সময় তাকে গ্রেফতার করেনি, আশ্রয় লাভ করেছিলেন। আশ্রয় নিয়ে পরে তিনি বেরিয়ে চলে এসেছেন। মানে তাদের শেল্টার থেকে তিনি আবার চলে এসেছেন। এসেছেন, সেই খবর তো আমরা পাইনি, কেউ পায়নি। চলে এসেছেন সেটা অনেকটা সমঝোতার ভিত্তি। ওই সময় যারা হলো গিয়ে এই বিষয়ে খোঁজ খবর রাখতেন তাদের ভিতরে এটা জানা ছিল বা আলোচনাও ছিল যে আগেই যেটা বলছিলাম আমি, যে তৎকালীন সরকারের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতেই উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। নইলে কিন্তু এই সরকারের নতুন সরকারের শপথ পড়াবেন কারা এমপিদের, সেক্ষেত্রে কিন্তু শিরিন শারমিন চৌধুরীর নামটা চলে আসতো যদি পদত্যাগ না করতেন। হ্যাঁ, ওনার অনুপস্থিতিতে কিন্তু আপনার জ্যেষ্ঠ যে সংসদ সদস্য তিনি শপথ পড়ানোর বিষয়টা নির্বাচন কমিশনে গেল, নির্বাচন কমিশন শপথ পড়ালেন। প্রথম সংসদের সভাপতিত্বও কিন্তু ওনার করার কথা ছিল পদত্যাগ না করলে অথবা উনি অনুপস্থিত না থাকলে। নির্বাচন হয়ে যাওয়ার পর বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা ধারণা করেছিল যে তাদের রাজনীতি আবার হয়তো স্বাভাবিকভাবে শুরু করতে পারবেন, হয়তো এই ধারণাটা ছিল। আপনার কি মনে হয় যে এটি একটি সিগন্যাল? দেখেন, এইরকম একটা আওয়ামী লীগের মধ্য থেকে অথবা বিএনপির বিরোধী পক্ষ থেকে এরকম একটা প্রচার কিন্তু চালানো হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে শুরু করে দিবে, আওয়ামী লীগ নেতারা আবার আগের মতো এলাকায় ফিরে গিয়ে তারা রাজনীতি শুরু করে দিবেন। কিন্তু লক্ষণ কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আপনি দেখেন যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কিন্তু একজন ছাত্র নেতা, যিনি সাবেক ছাত্রী, ইমি, উনি কিন্তু ওনাকে কিন্তু কারাগারে অনেকদিন ধরে সন্ত্রাস বিরোধী মামলায়। আমরা দেখলাম যে সজ্জন রাজনীতিবিদ নামে পরিচিত শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। আবার আওয়ামী লীগের উপর যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন এনে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই আইনটা কিন্তু এই সরকার পাশ করছে এবং সেক্ষেত্রে এই কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে যদি আপনার তিনি সেটা না মানেন, সেটা শাস্তি কি হবে সেটা এই সরকার যোগ করছে। তো তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে আসলে আগে যে ধারণা করা হচ্ছিল বা আওয়ামী লীগের বা নেতাকর্মীরা একটা প্রচার করছিলেন, অথবা বিএনপির বিরোধীরা বিএনপির বিরুদ্ধে যে প্রচারটা চালাচ্ছিল, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে সত্য মনে হচ্ছে না। এবং বিএনপি আসার পরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে জামিন পেয়ে গেছেন, অথবা আওয়ামী লীগের পরিচিত নেতারা যারা তারা জামিন পেয়ে গেছেন, জেল থেকে বেরিয়ে গেছেন, সেই ঘটনাও কিন্তু ঘটছে না। এখন বিষয়টা হলো, দেখেন অনেক ক্ষেত্রেই আপনি দীর্ঘদিন বিনা বিচার ছাড়া আপনি তাকে কাউকে জেলে রাখতে পারেন না, তিনি যত বড় অপরাধী হোক, বিশেষ কিছু মামলা ছাড়া। এখন সেখানে ন্যায় বিচারের প্রশ্ন আসে। আবার এই ধরনের ভুয়া গায়েবী আসামি যেসব মামলায় করা হয়েছে, সেই সব মামলায় দীর্ঘদিন আপনি মানুষকে কারাগারে রাখতে পারবেন না, যে মামলা সংশ্লিষ্টতা প্রমাণ করা কঠিন হবে। বিশেষ করে দেখেন সাংবাদিকদের অনেকে হত্যা মামলায় জেলে আছে। এটা কিন্তু ন্যায় বিচারের প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে, অন্তর্বর্তী সরকারকেও পড়তে হয়েছে যে তারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারছেন কিনা। তো সামনে দেখা যাবে আসলে কি হয়, যে আসলে কতদিন তাদেরকে জেলে রাখা হয়, কতদিন জামিন না দেয়া হয়, আবার জামিন দেওয়া হয় কিনা। ধন্যবাদ। আমরা একটু অনলাইনে আছেন ব্যারিস্টার শিহাব, আপনি দেখেছেন আজকে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে শিরিন শারমিন চৌধুরীর যে মামলার শুনানি যখন চলছিল তখন আদালতে কিন্তু হট্টগোল হয়েছে। আওয়ামীপন্থী আইনজীবীরা তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তারপরে পুলিশ যখন তাকে স্থানান্তর করছিল তখন কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন, সেই ফুটেজও টেলিভিশনে এসেছে, গণমাধ্যমে এসেছে। এরপরে এক পর্যায়ে এজলাস থেকে যখন হট্টগোল বেশি হচ্ছিল তখন বিচারক কিন্তু সাংবাদিকদের এজলাস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এই যে আজকে ঘটনাবহুল ছিল আদালত, আপনি কিভাবে দেখছেন? দেখুন, একজন বিং অ্যান অফিসার অফ দ্য কোর্ট, আমি একজন প্র্যাকটিশনার হিসেবে আদালতের ভেতরে যে আমাদের অবশ্যই এখন একটা রাজনৈতিক মোমেন্টাম বা গণঅভ্যুত্থান পরবর্তী বা তার আগের যেই ঘটনাবহুল সময়গুলোতে আপনি না চাইলেও আসলে অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বা যারা অভিযোগের তীর আছে বা অভিযুক্ত, তাদের আদালতে নেয়ার ফলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য তো আদালতে যেতেই হয়। একই সঙ্গে রাজনৈতিক নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষদেরও আদালত চত্বরে কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবেও দেখেছি যে আদালতের যে কক্ষে সেখানে ভিড় করা, এখানে হট্টগোল করা, এই জাতীয় কালচারটা আমি একজন আইনজীবী হিসেবে খুব পজিটিভলি দেখি না। আমি সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জায়গাটা ব্যতীত আমি সাধারণ মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতা কর্মীদের যে অনেক সময় আপনি ঢল দেখবেন, ঠেলাঠেলি দেখবেন, সেখানে হট্টগোলের যে বিষয়টি, এটি আমি মনে করি যে আদালতের যেই একটা স্যাংটিটি ওইটাকে অনেক ক্ষেত্রে বিঘ্নিত করে এবং অনেক ক্ষেত্রে আদালতের পরিবেশ নষ্ট হয়, অনেক ক্ষেত্রে আদালত প্রভাবিত হন, ভীতির সঞ্চার হয়, এই জাতীয় বিষয় আছে। আমি প্রথমেই বলে নিই, এটার দায় আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আদালতের যেই স্যাংটিটি রক্ষা বা এটার যে পরিবেশ রক্ষার যেই প্র্যাকটিসটা আগের থেকে একটি স্ট্রং রাখা দরকার ছিল, সেটির ব্যর্থতাও আমি বলবো। এবং এটি শুধু নিম্ন আদালতে নয়, উচ্চ আদালতেও আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি। প্রথমত আমি আদালত কক্ষে একজন বিচার প্রার্থী বা একজন গ্রেপ্তারকৃত আসামি, তিনি যত বড় দাগী আসামি হন, তিনি যত বড় অপরাধী হন কিংবা অপরাধের অভিযোগে অভিযুক্ত হন, তাকে নির্বিঘ্নে যাতায়াত, তাকে সেখানে তার যে স্পেস, তাকে সে যাতে হ্যাট্রেটের শিকার না হন, সে যাতে কোনো ধরনের আক্রমণের শিকার না হন, এটি হচ্ছে প্রোটেকশনের দায়িত্ব তো আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে। একই সঙ্গে এটার পক্ষে বিপক্ষে, অর্থাৎ একজন আসামির পক্ষে বা তার রাজনৈতিক মতাদর্শের মানুষ কিংবা তার বিরোধী মানুষদের মধ্যে যে রাজনৈতিক স্লোগান কিংবা ওখানে যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে যে তাদের উত্তেজনা, এটাকেও আমি মনে করি যে আদালতের পবিত্রতা রক্ষার জন্য আমি মনে করি এটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। আমরা আদালতে বিভিন্ন সময় দেখেছি যে এগুলোতে অনেক সময় আপনি জানেন যে হট টেম্পার্ড হয়ে যান। অনেক ক্ষেত্রে আপনি গণঅভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে কিছু স্বাভাবিকভাবে ক্ষোভ ছিল, অনেকের অতিমাত্রায় তারা ইমোশনাল ছিলেন, হোয়াট এভার দ্যাট মে বি, কিন্তু এটা আদালতের ভেতরে আদালতের পবিত্রতা রক্ষার স্বার্থে এগুলো হতে দেওয়া যাবে না। এবং আমি বলেছি যে একজন বিচার প্রার্থী, বিশেষ করে তো শিরিন শারমিন চৌধুরী একজন মহিলা মানুষ, তিনি যাতে পুলিশ প্রটোকলে যেভাবেই যান, তিনি যাতে শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্ত না হন, কোনোভাবে কোনো আক্রমণের শিকার না হন কিংবা কোনো গালিগালাজের শিকার না হন, এই বিষয়টিও নিশ্চিত করা আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে অনেক ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়েই বলি যে এটা একটা ফ্লাড গেট ওপেনের মতো হয়েছে, মানে বোথ সাইডে। আমি মনে করি যে এটা আমাদের বিচার প্রক্রিয়ার যে উচ্চতা, এর পবিত্রতা সমুন্নত রাখবার জন্য এই বিষয়গুলো করা দরকার। আরেকটা আমি এই সময় একটু বলে ফেলি, সেটি হচ্ছে যে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মামলায় সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা যাবেন। এটারও আমি মনে করি যে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং আমি মনে করি যে সর্বোচ্চ কর্তৃপক্ষের এটারও সুন্দর নিয়ম নীতিমালা থাকা দরকার। অনেক সময় আপনি দেখবেন এখন তো নাগরিক সাংবাদিকতা কিংবা ভুইফোর সাংবাদিকতাও হয়েছে, অনেকে দেখবেন একটা মোবাইল নিয়ে ঢুকে গিয়ে ওইখানে নিজেরা একটা পরিস্থিতি হট্টগোলের তৈরি করে। প্রফেশনাল সাংবাদিকরা অনেক সময় সংবাদ সংগ্রহে বেগ পেতে হয় তাদের, বা তাদেরকে অনেক সময় বিব্রত হতে হয়। দেখা গেল একটা ওখানে একটা ক্যাওটিক পরিস্থিতি তৈরি হলে অনেক সময় একজন প্রফেশনাল বা ভালো পত্রিকার বা ভালো গণমাধ্যমের সাংবাদিক ওখানে হেনস্থার শিকার হন কিংবা উনি হয়তো বাধার শিকার হন সংবাদ সংগ্রহ করতে গিয়ে। এই সামগ্রিক ব্যবস্থাটাই আমি মনে করি যে একটু মানোন্নয়ন দরকার এবং এগুলো স্ট্রিক্ট কন্ট্রোলিং এর কিছু বিষয় আমি মনে করি যে আবারও ওই কথাটা বলি যে আদালতের যে পবিত্রতা এবং আদালতে বিচার প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্নের জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি। তার মানে আমাদের উভয় পক্ষকে, বিশেষ করে আদালতে যারা গণমাধ্যম কর্মী আছেন, যারা ইউটিউবার আছেন, তাদেরও সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার। পাশাপাশি যারা আইনজীবী আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদেরকেও
এমনভাবে আচরণ করা দরকার যাতে করে গণমাধ্যম কর্মীরাও সংবাদটি সঠিকভাবে সংগ্রহ করতে পারেন। আইনের যে আইনাঙ্গনের যে পরিবেশ সেটিও যাতে বিঘ্ন না হয়। আপনাকে আমি অসংখ্য মানে ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আদালত কক্ষের ভেতরে কোন ধরনের রাজনৈতিক স্লোগান, এবং এটি জানেন আপনি, এগুলো এক ধরনের আদালত অবমাননাও, যদি আমরা কালচারালি হ্যাবিচুয়েটেড হয়েছি। কারণ একজন বিচার প্রার্থীর পক্ষে যেমন আইনজীবীকে বলার সুযোগ দিতে হবে, সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকেন, তারাও বক্তব্য দেওয়ার সুযোগ পান। আইনজীবীরা যে প্রফেশনাল ডেকোরামে তারা কথা বলবেন, এবং যিনি বিচারক থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি নির্ভয়ে বা তিনিও কোনো ধরনের প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নেবেন, এই বিষয়টি তো আসলে সুন্দর বিচার বিভাগের জন্য কাম্য। জি, ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাজীব আহমেদ, আমরা শিহাবুদ্দিন খানের সঙ্গে কথা বলছিলাম। আপনি দেখেছেন যে যখন শিরিন শারমিন চৌধুরীকে আজকে নেওয়া হলো আদালতে, প্রচুর মানুষ কিন্তু আজকে এই সংবাদটি পড়েছে। তার মানে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগেও আপনি গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেছেন যে আওয়ামী লীগের যেই মূল নেতারা তারা তো দেশের বাইরে পলাতক অবস্থায় আছেন, শেখ হাসিনা সহ। আওয়ামী লীগকে পুনর্গঠন করা, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের রাজনীতি করেন তার মধ্যে শিরিন শারমিন চৌধুরীর নাম ছিল। এটা কি এরকম হতে পারে কিনা যে ধারণা যে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি গেছেন, কারাগারে আছেন, তার নিশ্চয়ই তিনি জামিন পাবেন কোনো না কোনো সময়। জামিনের পরে তিনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। আওয়ামী লীগের মধ্যে যারা সত্যিকার অর্থে ভালো রাজনীতি করেছেন, ক্লিন ইমেজের রাজনীতি করেছেন, তাদের জন্য কি তখন হোপ তৈরি হবে কিনা? এটা এখনই বলা কঠিন আসলে। দেখেন, আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব তাদের বড় অংশ মামলার আসামি এবং বিদেশে পলাতক, এবং কারো কারো ক্ষেত্রে সাজা হয়ে গেছে, এবং তাদের দেশে ফিরে এসে রাজনীতিতে যোগ দেওয়াটা কতটা সহজ সেটা প্রশ্ন সাপেক্ষ। এটা আমার মনে হয় যে এটা খুবই কঠিন। তো আওয়ামী লীগ যদি কখনো নিজেকে পুনর্গঠন করতে চায়, আওয়ামী লীগ যদি রাজনীতিতে সক্রিয় হতে চায়, তাদের আসলে প্রথমত তাদের নিষেধাজ্ঞা কাটবে কিনা সেটা একটা প্রশ্ন। তাদের বিচার হবে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠবে, এগুলো নানা প্রশ্ন, স্পেকুলেশনের বিষয়। এক্ষেত্রে আসলে কোনো তথ্য নেই। কিন্তু এরকম কিন্তু আলোচনা আছে যে শিরিন শারমিন চৌধুরী, কেউ কেউ আইভি রহমানের নাম বলেন, কেউ সাবের হোসেন চৌধুরীর নাম বলেন, যে তারা দলের হাল ধরবেন। ডাক্তার সেলিনা হায়াত আইভির কথাও আমরা শুনেছি, আইভি নারায়ণগঞ্জের মেয়র, সাবেক মেয়র। তো এরকম আলোচনা আছে। এসব আলোচনা আসলে খুব শক্তিশালীভাবে মানে মূলধারার গণমাধ্যমে রিপোর্টিং আকারে এসছে, এটা আমি দেখি নাই। সোশ্যাল মিডিয়ায় আছে নানাবিধ এরকম স্পেকুলেশন অনেকেই করতে পারেন, ধারণা করতে পারেন, কিন্তু সেগুলো আলোচনার যোগ্য হওয়ার মতো সংবাদে পরিণত হয়েছে বলে আমার মনে হয় না। দেখা যাক সামনে কি হয়। আসলে আওয়ামী লীগের সারা দেশে যে পরিমাণে জনসমর্থন বা নেতাকর্মী আছে, তো তাদের তো কোথাও না কোথাও একটা শেল্টার নেওয়ার জায়গা আছে। হ্যাঁ, এতদিন হয়তো ছিল না, তারা ভবিষ্যতে হয়তো সেই জায়গাটা খুঁজবেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে তাদের মধ্যে যেই পরিশীলিত রাজনীতি যারা করেছেন, এই সুযোগ কি আছে যে তারা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে সরকারের সাথে ইনক্লুসিভ যে রাজনীতির কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বলে এসছেন, সেই রাজনীতির কি সুযোগ তৈরি হতে পারে? না, দেখেন, মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, রাজনীতি পরের কথা, তাদের আসলে প্রথমে দরকার হলো নিজের বাড়িতে থাকা, এলাকায় থাকা, যারা কোনো ধরনের অপরাধ বা ইয়েতে যুক্ত নন, জড়িত নন। এখন 5 আগস্টের পরে তাদের বহু লোক কিন্তু আপনার তার গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, অথবা শহরে নিজের বাসা ছাড়া। তো এরা আস্তে আস্তে যেটা হয়েছিল যে মামলায় আসামি করা হয়েছিল, এটার একটা উদ্দেশ্য ছিল টাকা আদায় করা। সেই সমঝোতার মাধ্যমে কেউ আত্মীয় স্বজন তার বিএনপি করে অথবা অন্য দল করে, সেটার মাধ্যমে নানাভাবে কিন্তু একটা ইন্টিগ্রেশন হয়ে যায়। তারা একটা নীরবে থাকেন, কিন্তু
মোটামুটি স্বাভাবিক জীবনে থাকার একটা সুযোগ তৈরি হয়ে যায়। যারা অপরাধের সঙ্গে জড়িত এবং মামলার আসামি, বড় মানে চিহ্নিত আসামি এবং সত্যিকারেই অপরাধের সঙ্গে জড়িত, তাদের কথা আমি বলছি না, এমনি সাধারণ আওয়ামী লীগ সমর্থক কথা বলছি, যারা আপনি জানেন যে আওয়ামী লীগ একসময় 48% ভোট পেয়েছিল। কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী লীগের 30% ভোটার আছেন। এটা হয়তো কমে গেছে, কিন্তু কমে গেলেও হয়তো 20% যদি থাকে, সেটাও কিন্তু দেশের জনসংখ্যার একটা বড় অংশ। সবাইকে তো আপনি জেলে পুরতে পারবেন না। এবং পৃথিবীতে এই ধরনের পরিপ্রেক্ষিতে যেগুলো হয়েছে, একটা রিকনসিলিয়েশন হয়েছে এবং 3টা রাজনৈতিক দল, যেটা এখন সরকারের গুরুত্বপূর্ণ, বিএনপি সরকারে আছে, জামায়াত বিরোধী দলে আছে এবং এনসিপি, বিএনপি জামায়াতের পরে বেশি আসন পেয়েছে। 3টা দলের কিন্তু ইশতেহারে আছে যে তারা রিকনসিলিয়েশন কমিশন করবে। সেটা কেউ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বলেছে, কেউ রিকনসিলিয়েশন কমিশন বলেছে, কেউ হিলিং কমিশন বলেছে। এই সমাজে কিন্তু, আমাদের সমাজে কিন্তু এই সংহতিটা দরকার, রিকনসিলিয়েশনটা দরকার, কারণ এত বিপুল সংখ্যক মানুষকে আপনি দূরে রাখতে পারবেন না, তাদেরকে স্পেস দিতে হবে। এবং দমিয়ে রেখে যে সুফল ভালো হয় না, সেটা তো আমরা গত 17 বছর দেখেছি। তো কিন্তু বিষয়টা হলো, সেটা আলোচনায় আনছে না, কোনো দলই আলোচনায় আনছে না। তার ইশতেহারে রেখেছে ঠিকই। এক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির জন্য এই আলোচনাটা তৈরি করা একটু রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কিন্তু বাংলাদেশের জামায়াত এবং এনসিপি এবং বিএনপি, তারা যদি দেশের ভালো চায়, সমাজের সংহতি চায় এবং সামনে আগাইতে চায় বিভাজন দূর করে, আমার মনে হয় 3 পক্ষকেই এই আলোচনাটা দ্রুত করা উচিত, যে আমরা যারা অপরাধে জড়িত তাদের বিচার করব এবং বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা একটা সমঝোতায় নিয়ে এসে একটা সংহতির ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। রাজীব আহমেদ, যদি ছোট্ট করে বলেন যে তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচিত সরকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর মাধ্যমে কি বার্তা দিল? না, ওইটা যে শুরুতে বলছিলাম, আসলে আওয়ামী লীগের প্রতি আরো কঠোর হওয়ার বার্তা। সেটা 2টা, একটা হলো শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার হওয়া এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে বিল, আইনটি, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, সেটাকে সাজাযুক্ত করে সংসদে পাশ করা। এই বার্তাটা আপাত দৃষ্টিতে এসেছে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ভবিষ্যতে কি হবে, এটা আসলে ভবিষ্যতেই বোঝা যাবে যে আসলে কি দাঁড়ায়। কিন্তু আমি যেটা একটু আগেও বলছিলাম, আমাদের দরকার আসলে একটা জাতীয় সংহতি তৈরি করা, অপরাধের বিচার করা এবং অন্য যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, যে বিপুল জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে একটা সংহতি তৈরি করা এবং দেশকে এগোতে কাজ করা। আজকে বিচার কার্য চলাকালীন যেভাবে হট্টগোল হলো, যেভাবে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হলো এবং এক পর্যায়ে বিচারক সাংবাদিকদের এজলাস থেকে বের করে দিতে বাধ্য হলেন, এতে কি আইন অঙ্গনের পবিত্রতা নষ্ট হলো? পাশাপাশি সাংবাদিকদের প্রতি সাংবাদিকরা কি ধরনের আচরণ করবে, সেটি একটা প্রশ্নবিদ্ধ হলো। দেখেন, মানবাধিকার শব্দটা কিন্তু সবার জন্য, যিনি আসামি তারও মানবাধিকার আছে। যত বড় অপরাধী হোক, তার মানবাধিকার আছে, তার বিচার হবে, তার সাজা হবে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু তার মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এখন শিরীন শারমিন চৌধুরী বলেন, আর অন্তর্বর্তী সরকারের আমলে যে আমরা কোর্টে ডিম ছোড়া দেখেছি, চড়থাপ্পড় হামলা করতে দেখেছি, সেগুলোর কথাও যদি বলেন, সবগুলো হলো গিয়ে একেবারেই অগ্রহণযোগ্য কাজ এবং অপরাধ। কোনো পুলিশের হেফাজতে থাকা কোনো ব্যক্তির উপরে আপনি আক্রমণ করতে পারেন না, তার উপরে হামলা করতে পারেন না, কোনো কিছু ছুঁড়ে মারতে পারেন না, বিশেষ করে আদালত প্রাঙ্গণে। এমন পরিবেশ তৈরি হয়েছিল যে শিরীন শারমিন চৌধুরী পড়ে গিয়েছিলেন। ওইখানে হট্টগোলের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং বিপক্ষ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা স্লোগান দিয়েছে, বিএনপি সমর্থক আইনজীবীদের সাথে তাদের একটা হট্টগোল হয়েছিল। কিন্তু শিরীন শারমিন চৌধুরী একজন নারী, তিনি সাবেক স্পিকার, তাকে যথেষ্ট নিরাপদে এবং নিরাপত্তার সঙ্গে তাকে আদালতে নিয়ে এবং আদালত থেকে বের করা, এই বিষয়গুলো নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল। এবং আদালতের আসলে সকল পক্ষের সঙ্গে বসে এই উদ্যোগটা সুপ্রিম কোর্ট নিতে পারে, দেশের সর্বোচ্চ আদালত, যে এই ধরনের পরিস্থিতিতে তাদের একটা শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তাদের একটা ভূমিকা
প্রয়োজন যে জি। আসলে এই পরিস্থিতিগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। হুম, হুম। আদালত পাড়া হওয়া উচিত সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ এবং হুম। নিরাপদ জায়গায় একজন আসামির জি। জন্য হলেও। রাজীব আহমেদ, অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। জি। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদের সঙ্গে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আমরা আলাপ করছিলাম সাবেক স্পিকারকে এতদিন পরে গ্রেফতার করা হলো কেন। বার্তাকক্ষ অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অনলাইনে। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।